প্রযোজিত সাতকাহন অনুষ্ঠান নবরূপে নবকলেবরে। নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন সারপ্রাইজ ডিভিশন আয়োজিত চ্যানেল ভিশন টিভি নিবেদিত সাতকাহন অনুষ্ঠান নবরূপে নবকলেবরে। আর আজকের অতিথি হিসাবে আমরা যাদের পেয়েছি, আপনাদের সামনে নিয়ে আসতে পেরেছি, এর জন্য সারপ্রাইজ ডিভিশন খুবই কৃতজ্ঞ সেই সমস্ত ব্যক্তিদের কাছে। প্রথমেই পরিচয় করিয়ে দিই, আমার সামনেই রয়েছেন বিশিষ্ট ছড়াকার রবীন কুমার দাস মহাশয়। নমস্কার। তার পাশে রয়েছেন বিশিষ্ট লেখিকা এবং কবি অর্পিতা ঘোষ পালিত মহাশয়। আর তার পাশে কবি, লোকসঙ্গীত শিল্পী এবং লেখক তিমির বরণ দাস মহাশয়। এই সমস্ত ব্যক্তিদের নিয়েই আমরা আমাদের সাহিত্যের অনুষ্ঠান করে থাকি সাতকাহনের মধ্য দিয়ে। আপনারা এর আগেও দেখেছেন, আর এখন শুনবেন বিশিষ্ট কবি ছড়াকার রবীন কুমার দাস মহাশয়ের একটি কবিতা। তারপর আস্তে আস্তে আমরা আমাদের এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। রবীন দা, আমার লেখা একটি ছড়া কবিতা। কবিতার নাম হচ্ছে বলবো নাকি অনেক বাকি। বলতে আমার লাজ করে, লাজে কাঁপে ভুরু। সত্যি আমার বন্ধু ছিল তোমার কবিগুরু। আরো ছিল বঙ্কিমবাবু, সত্যজিৎ রায়। শুনেই বলবে মিথ্যেবাদী, বেটা নাম কিনতে চায়। এমন কাণ্ড হয়েছিল তোমরা মনে করো, শরৎচন্দ্র বলছে আমায় চরিত্রহীন পড়ো। প্রমাণ আছে, সত্যি বলছি। কলেজ স্ট্রিটের মোড়ে বিদ্যাসাগর পথ হাঁটতেন আমার হাতটা ধরে। জানবে না সব, বলবে লোকে পাগল হলো নাকি। আমি বলি সব বলিনি, আরো আছে বাকি। তখন আমি কাজ পেয়েছি, মাপছি বায়ু দূষণ। হঠাৎ দেখি পেছন থেকে ডাকছে বিভূতিভূষণ। তার অবসরে লিখি ছড়া, ছন্দে হলে ভুল। জানকে সে শুধরে দিত বন্ধু নজরুল। স্বর্গমর্তের ফারাকটাতে বাদ সাধলেন বিধি। নইলে তোমার দুর্গা ঠাকুর হতো আমার দিদি। শেষ করব গল্প বলার সময় নেই কো হাতে। কাল ঘটেছে বাজে ব্যাপার শেয়াল রাতে রাতে। ট্রেন ছেড়েছে, ছুটছে বুড়ো, ঘেমে হাঁসফাঁস। হ্যাঁচ কাটানে তুলে দেখি জীবনানন্দ দাস। বাহ, খুব সুন্দর একটা ছড়া কবিতা আমরা শুনে নিলাম রবীন কুমার দাস মহাশয়ের কাছ থেকে। আচ্ছা রবীন দা, আপনি এই ছড়া কবিতা কতদিন লিখছেন? এই ছড়া কবিতা হিসেব মতো আমি ৮০ সালের পর থেকে শুরু করি। কারণ আমাদের যে বন্ধু সার্কেলটা ছিল, একটা সময় আমরা গদ্য কবিতা লিখতাম, কিন্তু সেখান থেকে শিফট করে আমরা ছোটদের ওপরে নজর দিলাম। ৮০ সালের পর থেকে শুরু, আর পুরো মাত্রায় শুরু বলতে গেলে ২০০১ থেকে। বাহ, প্রায় ২৪ বছর ছড়া কবিতার উপরে রয়েছে না? পুরোটাই। খুব ভালো লাগলো। এর পরবর্তী আমাদের যে অতিথি হিসাবে যাকে পেয়েছি আমরা, অর্পিতা ঘোষ পালিত মহাশয়া। আপনারা জেনে খুশি হবেন, উনি এখনো পর্যন্ত দুটি বই লিখে ফেলেছেন। আর বিভিন্ন পত্র পত্রিকায় ওনার শুধুমাত্র আমাদের ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও অনেক পত্র পত্রিকায় ওনার লেখা বেরোচ্ছে। প্রথম সারির দৈনিক পত্রিকা যেগুলো রয়েছে, নিউজ পেপার, সেগুলোতেও ওনার লেখা বেরোয়। তো আমরা এখন ওনার মুখ থেকে শুনে নেব ওনার দু এক কথা আর কবিতা। নমস্কার। চ্যানেল ভিশনের কর্মদক্ষকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা, শুভকামনা। আমাকে আমন্ত্রণ করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আমার নিবেদনে কয়েকটি কথা। বসন্ত নামটি সংস্কৃত শব্দ থেকে এসেছে। বসন্ত শীত ম্লান হয়ে যায় এবং ফুল ফুটতে শুরু করে। বসন্ত একটি নতুন সূচনা নিয়ে আসে। বসন্তকে ঋতুরাজও বলা হয়। বসন্ত পঞ্চমীর ৪০ দিন আগে এর উৎসব শুরু হয়। এটি প্রকৃতির উজ্জ্বলতা এবং জীবনের প্রাণবন্ধতাকে নির্দেশ করে। বসন্ত উৎসব বাঙালিদের উদযাপিত একটি উৎসব। উৎসবটি প্রতি বছর ফাল্গুনী পূর্ণিমায় উদযাপিত হয়। দোলযাত্রা বা হোলি হল একটি জনপ্রিয় ও তাৎপর্যপূর্ণ হিন্দু উৎসব, যা বসন্ত, প্রেম এবং রঙের উৎসব নামেও পরিচিত। এটিকে রাধা ও কৃষ্ণের শাশ্বত ঐশ্বরিক প্রেম হিসাবেও দেখা হয়। উৎসবটি ভারত মহাদেশে, বিশেষ করে ভারত ও নেপালের হিন্দুরা পালন করে। দক্ষিণের রাজ্যগুলিতে এই দিনটিকে বলা হয় শ্রীপঞ্চমী। ভারতের বিভিন্ন অঞ্চলের ধর্মাবলম্বীরা নিজ নিজ এলাকায় বিভিন্ন উপায়ে এই উৎসব উদযাপন করে।
আবার বসন্ত উৎসব হোলিকা এবং হোলির উৎসবকে চিহ্নিত করে, যা 40 দিন পরে পালন করা হয়। এছাড়া ভারতের অন্যান্য রাজ্যে উৎসবের প্রভাব পরিলক্ষিত হয়। উৎসবটি শান্তিনিকেতনে বড় করে আয়োজন করা হয়। বিংশ শতাব্দীর তৃতীয় দশকে শান্তিনিকেতনে শুরু হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত উৎসবকে শ্রীময় ও সুসংস্কৃত করে তুলেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র সমীন্দ্রনাথ ঠাকুর 1907 সালে ঋতু উৎসবের সূচনা করেছিলেন, তবে দোলের দিন অনুষ্ঠিত হয়নি তা। তারপর 1923 খ্রিস্টাব্দে বসন্ত উৎসবের সূচনা হয়। ফাল্গুনী পূর্ণিমার আশ্রম সম্মেলনের অধিবেশনে বসন্ত উৎসবের আয়োজন হয়েছিল। 1923 খ্রিস্টাব্দ থেকেই নিয়মিতভাবে আয়োজিত হয়। উৎসবের পুরো জায়গাটি হলুদ রঙে ভরে ওঠে। সেদিন থেকেই আমাদের দেশে ঘোষিত হয় বসন্ত ঋতুর আগমন বার্তা। ধন্যবাদ। বাহ, খুব সুন্দর। আমরা শীত কাটিয়ে হাওয়া চেঞ্জ হয়ে গেছে, দক্ষিণের হাওয়া বইছে। আর দক্ষিণের হাওয়া মানেই বসন্ত, বসন্ত মানেই ফাগুনের আগমন। সেই ফাগুনের আগমন মানেই বসন্ত। সেই বসন্ত নিয়ে উনি ওনার বক্তব্য রাখলেন। আমরা পরবর্তীতে চলে যাব, আবার আসবো ওনার কাছে। তার আগে আমরা যাব তিমির বাবুর কাছে। তিমির বরণ দাস মহাশয়, লোকসঙ্গীত শিল্পী, নামকরা লোকসঙ্গীত শিল্পী। আপনারা ওনার অনুষ্ঠান অনেক দেখেছেন, আর আজকে আমরা ওনাকে পেয়েছি কবিতার মধ্য দিয়ে। মানে উনি যে কবিতা, উনি গানও লেখেন গীতিকার উপরে। আর গীতিকার মানেই তো কবি সংস্পর্শ থাকবেই, কবিতার মধ্যে দিয়েই তো গীতিকারের প্রারম্ভিক সূচনায় থাকে। তো সেই কবিতা একটা আমরা ওনার থেকে শুনে নেব। আর বসন্ত নিয়ে যখন আলোচনা চলছে, তিমিরবাবু একটা যদি বসন্তের ওপরে কবিতাই শুরু করেন খুব ভালো লাগবে। হ্যাঁ, আজকে এই একটা সুন্দর অনুষ্ঠানে আমি সুযোগ পেয়েছি, ভালো লাগছে। তো আমাদের তো 6টা ঋতু বাংলায়, এই 6টা ঋতুকে আমি স্পর্শ করি, বসন্ত প্রবেশ করব, তবে বিদায় জানাবো। ঋতুরঙ্গ। 6টা ঋতুর প্রথম ঋতু গ্রীষ্ম, তুমি এসো। কাঠ ফাটা রোদ, আগুন দুপুর, চুপটি করে বসো। বর্ষাতে নেই ভরসা আমার, তার সাথে মোর আড়ি। যখন তখন দুষ্টুমিতে নেই কো তাহার জুড়ি। শরৎ এলো, বর্ষা তুমি, নাও না এবার ছুটি। দুর্গা পুজোর আনন্দেতে মা দেবে চুনোপুটি। কাশ ফুলেতে মাঠ ঢেকেছে, মুখ লুকালো বর্ষা। জল থই থই, পদ্ম শালুক, জাগায় মনে ভরসা। হেমন্তটা কেমন যেন আড়াল করেই রাখে। হিমেল হাওয়ায় ফুলের সুবাস লাগলো তরু শাখে। বসন্ত আজ জানিয়ে দিল তিনি ঋতু রানী। বছর ধরে প্রতীক্ষাটা পূরণ হবেই জানি। শিমুল পলাশ রাঙিয়ে দিল, ভরিয়ে দিল মন। রঙের জোয়ার ভাসল ভুবন, থাকুক সারাক্ষণ। বছর বছর পুরানোকেই রাঙিয়ে দেবার তরে, বসন্তটা ফিরবে আবার একটি বছর পরে। হোলির দিনে মাতব সবাই আবির রাঙা পথে। আর কটা দিন থাকো না গো একটু মোদের সাথে। খুব সুন্দর। তিমিরবাবু, কাকে রাখতে চাইছেন? মানে বসন্তকে ধরে রাখতে চাইছেন, কাকে রাখতে চাইছেন? না, বসন্ত ঋতুটা আমার খুব প্রিয় ঋতু। এই হালকা হিমেল ঠান্ডা গরমের মধ্যে দিয়ে এই সময় প্রচুর অনুষ্ঠান করি গ্রামে গঞ্জে। আজকে অনুষ্ঠান করে এসেছি আমি। তো আজকে এই চ্যানেল ভিশনের এই সুন্দর একটা অনুষ্ঠানে আপনারা যে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এর জন্য আমি কৃতজ্ঞ। আমি খুব সৌভাগ্যবান নিজেই মনে করছি আমি। এ তো আমরা প্রাপ্তির জায়গাতেই ছিল অ্যাকচুয়ালি বিষয়টা এই জায়গায়। তো বসন্ত মানে প্রেমের একটা তো বাতাবরণ তৈরি হয়। প্রেম নিয়ে একটা কবিতা আমিও পাঠ করে আপনাদের সঙ্গে শুনিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। প্রেমে বিরহ থাকে তো। কোকিল ডাকে কুহু কুহু, বসন্ত এলো বলে। প্রেমিকার মন উড়ু উড়ু, প্রেমিককে খুঁজে চলে। শিমুল তলায় নাগর সাজে, প্রেমিকার হলো দেখা। প্রেম প্রীতি ভালোবাসার নবযৌবনেই শেখা। প্রেমিকার মন শান্ত করতে প্রেমিক ফিরে যায়।
প্রেমিকা রাধা বিরহে কাতর সঙ্গে যেতে চায়। কৃষ্ণ কৃষ্ণ বলে রাধা প্রেমিকের পিছু চলে, কলির কৃষ্ণ না তাকিয়ে চলে যায় সুকৌশলে। এই যে বিষয়টা, বসন্ত মানেই প্রেম, প্রেম মানেই ভালোবাসা, আর ভালোবাসা বাতাবরণেই তৈরি আমাদের এই সাতকাহন অনুষ্ঠান। রবীন্দ্রার কাছ থেকে শুনে নেব এই ধরনের আরো একটি ছড়া কবিতা। আমি বসন্ত নিয়ে অল্প কয়েক লাইনে আপনাদের কাছে হাজির হচ্ছি। তার জন্য চ্যানেল ভিশনকে আমার আন্তরিক ধন্যবাদ। কবিতাটির নাম বসন্ত। হঠাৎ সেদিন লাগছে গরম, শীত বস্ত্র খুলে গাছের দিকে তাকিয়ে দেখি ভর্তি পলাশ ফুলে। লাল মোরামের পথ পেরিয়ে হাঁটছি আমি একা, একটু দূরেই গাছ ভর্তি কৃষ্ণচূড়ার দেখা। কানের মধ্যে ভেসে এলো কুহু কুহু সুর, গাছের ছায়ায় হাঁটছি আমি মাঠেতে রোদ্দুর। আমি আমার পড়ল মনে হচ্ছে না তো ভুল, এই বসন্তে ফোটে জানি পলাশ ও শিমুল। শীতের আকাশ হারিয়ে গেছে মাথার উপর লাল, এই বসন্তে হাঁটছি আমি কি মিষ্টি সকাল। হারিয়ে গেছে গ্রাম বাংলা, থেকে গেলাম তবে নেমন্তন্ন পেলাম যখন বসন্ত উৎসবে। হ্যাঁ, বসন্ত উৎসব তো আপনার অনেক আমন্ত্রণ নিমন্ত্রণ তো আপনি পাবেনই, তার সাথে সাথে আপনার পুরো টিম থাকবে এটাও আমি জানি। তো আমি অর্পিতাদির কাছে যাব। অর্পিতাদি, আমরা পরবর্তী নিবেদন কি রাখছেন দর্শক বন্ধুর কাছে আর আমাদের মাঝে একটু যদি তুলে ধরেন। প্রথমেই আমি চ্যানেল ভিশনের কর্তৃপক্ষ এবং কর্মকৌশলীদের আন্তরিক ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আমি একটা ছোট্ট কবিতা পাঠ করছি। অতঃপর বাতাস ভীষণ ভারী, বোধহয় পথের শেষ এখানে, আলো নিভে গেছে, চারিদিক অন্ধকার। আলমারিতে রাখা রং ওঠা শাড়িটা মেলে ধরি, একলা থাকা দুপুরের গন্ধ শুকি, ফাগুন ফুলের সুবাস পায়। সম্মোহনে চোখের জলের বন্যার বিষাদ খুলে যায়, এরপর নিজেই নিজের মুখোমুখি, ইচ্ছের ঋজুতায় আলোই ভরে ওঠে চারিপাশ। বাহ, বেসিক্যালি আপনি গদ্য কবিতাই লিখে থাকেন, তাই তো? আচ্ছা, আপনি মানে কতদিন লেখার মধ্যে যুক্ত রয়েছেন, আর আপনি কর্মর দিক থেকে আপনি কি করেন যদি একটু লেখাটা আমি লেখা লিখি প্রথম ক্লাস 5-এ যখন পড়ি তখন থেকে লিখি। তখন থেকে স্কুল ম্যাগাজিন থেকে শুরু হয়। তারপরে সংসারের চাপে টাপে লেখা অনেক বন্ধ হয়ে যায়। ডায়েরিতে লিখেছি, সেই ডায়েরিও নষ্ট হয়ে গেছে অনেক। তারপরে আবার ধরেন আবার 9-10 থেকে আবার লেখা শুরু করি মেনলি। তারপরে ইমেলটা আসার পর থেকে আমি লেখা চারিদিকে মানে দিতে শুরু করি। মানে অ্যাকচুয়ালি মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রযুক্তির উন্নতি হয়ে যাওয়ার জন্য আপনার লেখাটাও পাবলিসিটিটা বেশি পেয়েছে। আগে অত পোস্ট অফিসে গিয়ে পোস্ট করে অত দেওয়া দিতাম, অল্প দিতাম, অত দেওয়া সম্ভব হতো না। তারপরে এটা পরে মানে মানে ইমেলগুলো যখন পেলাম, মেলগুলো পেতে শুরু করি তখন থেকে শুরু হয়ে গেছে। আচ্ছা, আর এমনি বেসিক্যালি আপনি মানে গৃহবধূ, তাই তো? গৃহবধূ, কোনো কর্মসূত্রে কোনো জায়গায়? না, তবে সাহিত্যটা আমি ছোট থেকেই ভালোবাসি। হ্যাঁ, সাহিত্যকে ভালোবাসলেই তবে তো মানে সাহিত্য জগৎটাই তৈরি হয়েছে ভালোবাসা। আর এখন বসন্তই চলছে। হ্যাঁ, বসন্তই চলছে। ভালোবাসার বাতাবরণে তিনি রবির কাছে যাব পরবর্তী নিবেদন। আমি আমি চোখের সামনে দেখেছি আমার ছাত্রছাত্রীদের, আমি ক্লাস করতে গিয়ে এই যে অনলাইনে যে পড়া ব্যবস্থা, সেটা যে কি সমস্যা বা কেমন পড়াশোনাটা অ্যাকচুয়ালি হচ্ছে, এটা একটা আমার মনে খুব প্রভাব ফেলেছিল। সেই নিয়ে আমি একটা কবিতা শোনাই। অনলাইনের লেখাপড়া। শিক্ষা নিয়ে বঙ্গে এবার রঙ্গ কতই হলো, আসছে বছর আবার হবে, জোরসে আওয়াজ তোলো। পণ্ডিতেরা বিধান দিল, পরীক্ষা সব বন্ধ থাক, করোনারই দোহাই দিয়ে পড়াশুনো চুলোয় যাক। স্কুলেতে ঝুলছে তালা, কলেজগুলো গড়ের মাঠ, মিটিং মিছিল চলছে সবই, লেখাপড়া বালাই ষাট। অনলাইনের লেখাপড়া নিছক ছেলে খেলা, ভালোই ছিল কোথায় গেল সেই সে ছেলেবেলা। ফেল করা আজ বড়ই কঠিন, অঙ্কেতে সব 100 পাবি,
ভাবিস না এই রেজাল্ট নিয়ে পরের বছর বিদেশ যাবি। 100তে সব 100 পাবি, গোল্লা পাবি শেষে। মন্দ ভালোর গোল বেঁধেছে পোড়া কপাল দেশে। খোকা খুকু তাই না দেখে প্রশ্ন করে মাকে, আমিও কি 100 পাবো? ভয় কি পরীক্ষাকে? বই পাড়াতে আর যাব না স্কুলে। বই খাতা নয় মোবাইলেই কাটবে জীবন গেম খেলে। সত্যি তাই। মানে এখন নতুন যে সমস্ত প্রজন্ম আসছে তাদের এতটাই মোবাইল নির্ভরতা এসে যাচ্ছে, আর তার মধ্যে মোবাইলের মধ্যে গেমটা। এমনি শরীরচর্চার যে আমাদের যে খেলাধুলা ছিল, সেই খেলাধুলা তো প্রায় উঠেই ছিল। বিশেষত করোনার সময় থেকে পরবর্তীতেই এটা এই ব্যাপারটা মোবাইলটা এসে গেল। বাধ্য হয়েই ছাত্রছাত্রীদের হাতে দিতে হয়েছে গার্জেনদের। একদমই তাই। উপায় নেই কিছু, অনলাইনে পড়াশোনা করতে হয়েছে। তার কুপ্রভাবটা আমরা কিন্তু বুঝতে পারছি। আগামী দিনে এই প্রজন্ম, এই ছাত্রছাত্রীরা কিভাবে মানুষ হবে, অ্যাকচুয়ালি সত্যি কি লেখাপড়া শিখছে হ্যাঁ, মনে সেটা হচ্ছে সেটা সেটা অবশ্যই ব্যাপারটাকে নিয়ে ভাববার বিষয়। তবে ভালো মন্দ নিয়ে তো বিজ্ঞানের ভালো দিকও আছে, 100% মন্দ দিকও আছে। ভালো দিকটা যে নিতে হ্যাঁ, পারছে positive সে দিক তো অবশ্যই আছে। অবশ্যই আছে, তারা গেইন করছে। যারা নিতে পারছে না, ব্যাড ইউটিলাইজ করে ফেলছে, মোবাইল ছাড়া উপায়ও তারা- নেই এখন। একদমই তাই। তো আমরা এর সঙ্গে আমরা পরবর্তীকালে কোনো একটা সময়ে এই শুধুমাত্র মোবাইলের উপরই আলোচনায় আমরা আসতে পারি, করতে পারি। তো আমরা আজকে রয়েছি খানিকটা হলেও আবহাওয়া যে পরিবর্তন হচ্ছে, শীতের পরে বসন্ত, সেই নিয়ে আমাদের আলোচনা। তো আমরা পরবর্তীতে রবীন্দ্রর কাছে এই সংক্রান্ত মানে বসন্ত নিয়ে আপনার মানে যৌবনকালের যদি কিছু স্মৃতি, মানে টাক্কাটা স্মৃতি যদি তুলে ধরেন সকলকার মাঝে, আমাদের দর্শক বন্ধুর মাঝে, ভালো লাগবে। সঙ্গে তো আমরা ছড়া কবিতা থাকছে। রবীন্দ্র, আমি খুব দুঃখিত যে আমরা যে সময়, মানে আমার জন্মসাল 1955, 10th ডিসেম্বর অ্যাজ পার রেকর্ড। তো তাতে সেই সময় এই সমস্ত ছিল না। আজকে যেমন এই বসন্ত উৎসব বা ভ্যালেন্টাইন ডে এসে হাজির হয়েছে, আমাদের সময় এই সমস্ত অনেক অনেক দূরে ছিল, আমরা তো জানতামই না। আর দ্বিতীয়ত আর যা বাকি জিনিসগুলো বললেন, বসন্ত এসেছে, বসন্ত চলে গেছে, বসন্তকে অনুভব করেছি কয়েকটা লেখাপড়ার মাধ্যম দিয়ে, কিন্তু বসন্তকে উপলব্ধি করতে শিখলাম পরিণত বয়সে, অনেক পরিণত বয়সে। এখন তার রং রূপ আমাদের কাছে বদলে গেছে। আমি বসন্তের উপরে আর কোনো কবিতা রাখবো না। আমি বসন্তের ছোঁয়া থাকবে, অথচ ওই যে প্রেমের কথা বলে গেলেন বা ভ্যালেন্টাইন ডের কথা বলে গেলেন, এইটা ছুঁয়ে একটা কবিতা বা ছড়া আপনাদের সামনে প্রেজেন্ট করছি। কবিতাটির নাম বনলতা সেন। চমকে উঠি বাসে দেখে, এ তো নীলাঞ্জনা, একই আছে দেখতে তাকে, তাই তো লাগেছে না। আগের মতো ফ্রক শাড়িতে মন নেই কো তার, টি শার্ট আর জিন্সে তাকে লাগছে চমৎকার। ভিড় ঠেলে খুব ধীরে ধীরে হলাম মুখোমুখি, সুখ যেন তার উড়ে গেছে, দেখতে লাগে দুঃখী। নীলাঞ্জনা নামটি ধরে যেই না উঠি ডেকে, অমনি দেখি চমকে ওঠে আমায় সামনে দেখে। হাসিটা সেই তেমন আছে, আগের মতোই মিষ্টি, হঠাৎ দেখি চোখের কোণে জমাট বাঁধা বৃষ্টি। কপালটা তার ফাঁকাই আছে, সিঁদুরে নেই ভর্তি, লক্ষ্য করি শাঁকা পলা হাতেতে নেই সত্যি। ফাঁকা সিটে অফার দিল তার পাশেতে বসতে, বলল কটা ছেলে মেয়ে অল্প হাসতে হাসতে। বিস্ময়েতে তাকিয়ে থাকি নীলাঞ্জনার দিকে, প্রথম প্রেমের উদ্দীপনা আজও হয়নি ফিকে। বলি আজও তোমার জন্য অপেক্ষাতে আছি, দূরত্বটা ঘুচিয়ে দিয়ে হলাম কাছাকাছি। খাতা খুলে এগিয়ে দিল, সাথে একটা পেন, লিখে দিলাম তোমায় পেলাম বনলতা সেন। অতি উত্তম। রবীন কুমার দাস, তিনি সমসাময়িক ভবানী প্রসাদ মজুমদার, যিনি আমাদের বিখ্যাত ছড়াকার ছিলেন, তার সঙ্গে অনেক সখ্যতা সঙ্গতা ছিল। আর ইনি এখনকার দিনের একজন বিখ্যাত ছড়াকার। ওনাকে যে আমরা পেয়েছি আমাদের এই সাতকান অনুষ্ঠানে, এর জন্য আমরা খুবই গর্বিত। আর গর্ব করবারই কথা, রবীন্দ্র দাস সঙ্গে আমরা
বিভিন্ন শুধুমাত্র চ্যানেল ভিশন টিভির সাবটাউন অনুষ্ঠানে নয়, অন্যান্য অনেক সাহিত্য সভাতে ওনার সঙ্গে আমরা পাশাপাশি থাকার সুযোগ পাই। উনি একটা খুব ভালো মনের মানুষ, সবচেয়ে বড় কথা। অনেক নতুন নতুন প্রজন্মের যারা লেখালেখি শুরু করছে তাদেরকেও খুব ভালোভাবে মানে প্রশংসা করে, তাকে গাইড করে, তাকে তার লেখার ধরনকে সুন্দর করবার জন্য উনি একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা খুবই ভালো লাগে আমাদের। তো আমরা সেরকমই সঙ্গে যাকে পেয়েছি, উনি একজন খ্যাতনামা ব্যক্তি, গদ্য কবিতা বেশি লিখলেও কিন্তু খুব পরিচিত। তো ওনার থেকে আর একটা আমরা কবিতা শুনবো। আচ্ছা, একটা কবিতা পাঠ করছি। যাওয়া আসা কিভাবে যেন আলাদা হয়ে ওঠে একটা মুহূর্ত থেকে অন্য আর এক মুহূর্ত। ঘুম না আসা রাত আর জন্মদিনে কেক কাটা উৎসবের ডিএনএ সম্পূর্ণ আলাদা। একটাতে শুধু অভাব, জল ছল ছল আবেগ থাকলেও বুকের উত্তাপে পোড়া দাগ। পাশ দিয়ে বয়ে যায় উপেক্ষার নদী, কেউ ঘুরিয়েও দেখে না। গন্তব্যে পৌঁছানোর জন্য রিজার নদী পথে। আবার জন্মদিন শুশ্রূষাহীন জীবনে বছরে একটা দিনই আসে। ফু দিয়ে নেভানো হয় মোমবাতি, ছুরি দিয়ে কাটে কেক। নেই রক্তপাত, কষ্ট, আর্তনাদও নেই। ভালোবাসা, স্বপ্ন আর আনন্দের প্রহর। মুহূর্তের উদযাপনে জীবন হয়ে ওঠে অলৌকিক। সময়ের নীড়ে সবার ভেতরেই থাকে এই যাওয়া আর আসা। শুনে নিলাম আপনার থেকে একটা গদ্য কবিতা। ভালো লাগছে, আমাদের তো ভালো লাগছেই, দর্শক বন্ধুদেরও ভালো লাগবে, এটা অলপ করেই বলা যায়। আচ্ছা, তিমির বাবুর কাছ থেকে জেনে নেব যে লোকসঙ্গীতের উপরে আপনি চর্চা তো করছেন শুধুমাত্র নয়, আবার শেখাচ্ছেনও, ছাত্রছাত্রীদের শেখাচ্ছেন। আমি লোকসঙ্গীতের উপর আপনার টানটা কবে থেকে এলো, আর কেনই বা আপনি লোকসঙ্গীতেই বা এলেন কেন? রবীন্দ্রসঙ্গীতের উপরেও তো আপনার চর্চা আছে জানি, ব্যাপারটাকে একটু যদি সকলকার মাঝে যদি বলেন, আমরা শুনি। ব্যাপারটা, আমি তো খুব ছোট বয়স থেকেই গানটার সাথে যুক্ত। আমার পরিবারের সবাই গান করতো, আমার দিদিদের কোলে বসে আমি গান শিখতাম ছোট বয়সে, দাদারাও গান করতেন। আর ছোট বয়সের যে রেডিও ছিল, রেডিওতে ভোরবেলা যে সকালে প্রভাতী গানগুলো হতো, ওই গানগুলো আমাকে ভীষণ আকৃষ্ট করত। গানগুলো আমার ভীষণ ভালো লাগতো, আর মনে হতো যে এই গানগুলো যিনি গেয়েছেন। একটা গান কিন্তু এর মাঝে আমরা আমার থেকে একটা শুনতে চাই, ঠিক আছে? হ্যাঁ, নিশ্চয়ই। আমার প্রিয় গুরুজি লোকরত্ন শ্রীযুক্ত অমর পাল মহাশয়, যার ছোটবেলায় গান শুনে আমি বড় হয়েছি, তার গাওয়া একটি বিখ্যাত গান হিরো গাছে দেশের। আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই। আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে ভাই রে, অর্থ কোনো খুঁজে নাহি পাই রে ভাই রে ভাই রে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যে সে সিংহাসনে চরে। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যে সে সিংহাসনে চরে। আবার সোনার ফসল বানায় যে তার দুই বেলা জোটে না, হীরার খনির শ্রমিক হয়ে কানা করি নাই। ও ভাই, হীরার খনির শ্রমিক হয়ে কানা করি নাই। ও ভাই রে ও ভাই রে ভাই রে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আমি যেই দিকেতে যাই দেখে অবাক বনে যাই। আমি অর্থ কোনো খুঁজে নাই পাই রে ভাই রে ভাই রে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। অসাধারণ লাগলো আমাদের আজকের এই অনুষ্ঠানের
এই শেষ পর্বটায় উনি মাতিয়ে দিবেন ওনার সঙ্গীতের মধ্যে দিয়ে। সকলকার ভালো লেগেছে এ আমি হলফ করেই বলতে পারি। ওনার কণ্ঠ আর যে সমস্ত ব্যক্তিদের আমরা আজকে উপস্থিত করেছিলাম, সেই রবীন কুমার দাস মহাশয়ের ছড়া কবিতা, গল্প কবিতা আর ওনার গান সঙ্গে কবিতা। সকলে ভালো থাকবেন। আমরা পরবর্তীতে আবার এই ধরনের অনুষ্ঠান নিয়ে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার। নমস্কার।